সব আমার হইতে হবে, সব কিছু মালিক আমি হইতে পারবো। ব্যবসা করতে পুঁজি লাগে না। আরেকটা কথা মনে রাখা দরকার, কাফনের কাপড়ে কিন্তু পকেট থাকে না। আমার এ ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর। যে মোরে করিল পথের বিবাগী, পথে পথে আমি ঘুরি তার লাগি, দীঘল রজনী তার তরে জাগি, ঘুম যে হেরেছে মোর। আমার এ ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর। প্রিয় দর্শক, কবি জসীমউদ্দিনের কথা রেশ ধরেই বলতে চাই, আমরা সকলেই শুধু নিজের ঘর করি তা কিন্তু না। অসংখ্য মানুষের ঘর আরও কেউ না কেউ তৈরি করে দেয়। সেটি স্বপ্নের ঘর, বাস্তবের ঘর, জীবনের ঘর, বেঁচে থাকার ঘর। নানান প্রেক্ষাপটে সেই ঘর নির্মাণ করা হয় জন্যেই সভ্যতার বিকাশ, বিবর্তন এবং পৃথিবীর এই উন্নতি সাধন। বহু মানুষ আছে শুধু নিজেরটাই না, আরও 10 জন মানুষের চিন্তা করেন। এমন কথার কারণ কি হয়তো অনেকটাই বুঝে ফেলছেন। স্টুডিওতে আমাদের বৈঠকের নতুন আয়োজন, আবির প্রকাশনী নিবেদিত পেছনে নয় সামনে চলো। এই শোয়ের উদ্দেশ্যও কিন্তু সামনে এগিয়ে যাওয়া। তো আজ স্টুডিও আলোকিত করেছেন এমন একজন মানুষ, শুধু নিজের ঘর নিয়েই ভাবে না, আরও 10 জনের ঘর নিয়ে ভাবে, আরও 10 জনের স্বপ্ন নিয়ে ভাবে। এমন একজন নান্দনিক মানুষ, সদা হাস্যোজ্জ্বল চমৎকার বন্ধু বৎসল একজন মানুষ, এবং তার নামের শুরুতে একটি চমৎকার উপাধি বা বিশেষণ রয়েছে, সেটিও খুব চমৎকার, বিক্রয় বন্ধু। বিক্রয় বন্ধু রাজীব, শুভেচ্ছা, শুভ সন্ধ্যা, কেমন আছেন? বেশ ভালো আছি। আসলে আবৃত্তি শুনতেই বেশি ভালো লাগছিল, একটু কন্টিনিউ করা যায় না? আচ্ছা, নিশ্চয়ই সেটা কথা শুনবো, এবং শুধু আপনি বেচাকেনার মধ্যেই থাকেন যেহেতু, আবৃত্তির বেচাকেনা নিয়েও আমরা কথা বলবো এবং আপনার কণ্ঠেও আবৃত্তি শুনবো। প্রথমেই নামের আগে বিক্রয় বন্ধু, এটার যথার্থতা কিভাবে মূল্যায়ন করবেন? পেশাগত জীবনে আমি একজন বিক্রয় প্রশিক্ষক। আমার টোটাল ক্যারিয়ার 23 বছরের। প্রথম 10 বছর আমি 4টি বহুজাতিক কোম্পানিতে একদম এন্ট্রি লেভেল থেকে শুরু করে মিড লেভেল পর্যন্ত চাকুরি করি, অভিজ্ঞতা সঞ্চয় করি, এবং পরবর্তীতে আমি বিক্রয় প্রশিক্ষক হিসেবে আত্মপ্রকাশ করি। বিভিন্ন প্রতিষ্ঠানে যখন ট্রেনিং করাই বা প্রশিক্ষণ প্রদান করি, তেমনি একটা প্রশিক্ষণ অনুষ্ঠানের শেষে ওই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আসলেন সনদপত্র বিতরণ করতে। তখনই একজন বলে উঠলেন যে উনি তো শুধু তোমাদেরকে প্রশিক্ষণ করার নাই, উনি বিক্রয় পেশাজীবীদের বন্ধু, ওনাকে আমরা বিক্রয় বন্ধু বলি। কথাটা আমাকে দারুণ আকৃষ্ট করে, এবং তখন থেকেই আমি উপযাজক হয়ে এই কথাটা বলা শুরু করে দিই। লোকজন ভালোবেসে আমাকে, আমি কিন্তু চেয়ে নেইনি, আমাকে ভালোবেসে দিয়েছিল, বাট একজন কথা প্রসঙ্গে বলেছিলেন, সেটাকে আমি তখন বলা শুরু করলাম। এক পর্যায়ে ব্যাপারটা এতটাই গ্রহণযোগ্যতা পেয়ে উঠল, যেহেতু আমার জীবন যৌবন সব কাটছে বিক্রয় পেশাজীবীদের বন্ধু হিসেবে, তাদের পেশাগত উৎকর্ষতা সাধনে। তো এই যৌক্তিকতাতেই লোকজন আমাকে বিক্রয় বন্ধু নামে এখন সহজে চেনে। আমরা যেমন খুব সহজে চিনি, চেনার মধ্য দিয়ে একটি শব্দ প্রতিষ্ঠিত হয়েছে। এই শব্দটি আপনাকে নিশ্চয়ই আনন্দ দেয়, যে একটি কাজের স্বীকৃতি কিন্তু এটি। নিশ্চয়ই নিশ্চয়ই, কারণ বিক্রয় পেশাজীবীদেরকে আমি বাংলায় বলি বিক্রয় শিল্পী। বিক্রয় শিল্পী আমরা সবাই, আমি সহ, বাট বিক্রয় বন্ধু কেউ কেউ হতে পারে। সেই সৌভাগ্য সৃষ্টিকর্তা আমাকে দিয়েছেন অর্জন করার। একেবারে আপনাকে যেহেতু নানানভাবে নানান কন্টেন্টে আমরা দেখতে বাধ্য হই, কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমের এত বিস্তৃতি ঘটেছে। কেউ যদি ব্যবসা করতে চাই, কিনতে চাই, বেচতে চাই, বেচা কেনার মধ্যে ঢুকতে চাই, জানতে চাই, বুঝতে চাই, তাহলে ঘুরে ফিরে কোনো না কোনোভাবে বিক্রয় বন্ধু রাজীবকে দেখতে হয় কোনো না কোনো পর্যায়ে। একেবারেই, তার মানে শুধু বিক্রেতা না, ক্রেতারাও আপনাকে দেখতে চাচ্ছে। তো মানুষ আপনাকে চেনে, জানে বিক্রয় বন্ধু রাজীব হিসেবে। আপনার হয়তো অনেক কিছু জানে না, আমরা একটু এই শোয়ের মধ্য দিয়ে নতুন কিছু জানতে চাই আপনার সম্পর্কে। প্রথমেই একেবারে শুরু থেকে আপনার জন্ম, বেড়ে ওঠা এবং ছোটবেলার পড়ালেখা কোথায় শুরু? আচ্ছা, আমার জন্ম পিতৃভূমি চুয়াডাঙ্গা, দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটা অবহেলিত জনপদ। সেখানে আমার শহরে আমাদের বাড়ি। আমার জন্ম 1975 সালের 6 ডিসেম্বর। জন্ম অবশ্য হয়েছিল মাতুলালয়ে, ভৈরব বাজারে, অর্থাৎ যেখানে আমার মায়ের বাড়ি সেখানে। তখনকার যুগে সাধারণত মেয়েরা গর্ভবতী হলে মায়ের বাড়িতে চলে যেতাম, এবং সেখানেই মানে ভূমিষ্ঠ হতো। খুব পুরনো না, আমি নিজেও নানি বাড়িতে। জি জি জি। সেই সুবাদে জন্মস্থান বললে ভৈরব বাজার, বাট আমার পিতৃভূমি চুয়াডাঙ্গা, এবং আমি চুয়াডাঙ্গা শহরের ছেলে। চুয়াডাঙ্গার আলো বাতাসে আমার বেড়ে ওঠা। চুয়াডাঙ্গা থেকে আমার প্রাথমিক শিক্ষা জীবন, তারপরে আমার কলেজ জীবন চুয়াডাঙ্গা সরকারি কলেজ, এবং চূড়ান্তভাবে আমি ঢাকায় চলে এসে ঢাকা থেকে গ্রাজুয়েশন এবং মাস্টার্স সম্পন্ন করি। বাবা, একেবারে ছোট থেকে মাস্টার্স পর্যন্ত চলে আসলাম। এর মাঝে কিছু কিছু কথা নিশ্চয়ই রয়ে যায়। প্রেম করেছেন কত সালে? আমার একটাই বিয়ে করেছি, সেটা আমার অ্যারেঞ্জ ম্যারেজ। প্রেমের কোনো বালাই নেই? প্রেমের কোনো বালাই সুযোগ ছিল না, কারণ যে আমার ঘরণী
তার জন্মস্থান আরব আমিরাত, সেখানেই তার বাবার চাকরির সুবাদে সেখানে তার জন্ম, সেখানে তার বেড়ে ওঠা, এবং বিয়ের আগেই সে বাংলাদেশে, মানে আমার সাথে বিয়ে উপলক্ষে সে বাংলাদেশে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করে। তো আর এখন হয়তো ডিজিটাল যুগ, বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় থাকাটা খুব সহজ, মানে ইজি, যে কোনো জায়গাতে কমিউনিকেট করা। আজ থেকে মানে 20-30 বছর 40 বছর আগে কিন্তু সেই সুযোগটা ছিল না একেবারেই। কিন্তু যারা এই মুহূর্তে উদ্যোক্তা হতে চাচ্ছে তাদের একটা বড় সংখ্যা কিন্তু এই তরুণ প্রজন্ম, রাইট। বিশ্ববিদ্যালয়ে পড়ছে বা পড়ালেখা শেষের পথে বা মাঝামাঝি প্রেমের পিছনে তারা একটা বড় সময় কাটায়। এবং এই প্রেক্ষাপটে বিক্রয় বন্ধু হিসেবে এই যারা প্রেম করছে কিন্তু ব্যবসাও করতে চায়, তাদের উদ্দেশ্যে কতটুকু সতর্কতা দিবেন? প্রেম করাটাকে আমি খারাপভাবে দেখছি না, কিন্তু প্রেমের জন্য যেন সময় নষ্ট না হয়। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমরা এই কাজে আমাদের মূল্যবান রাতটাকে নষ্ট করছি। আচ্ছা, ঠিক আছে, দিনে আমরা যে যার মতো করে ছুটে বেড়াচ্ছি, সন্ধ্যার পরে রাত যত গভীর হয় প্রেমালাপ তত বাড়ে। কিন্তু আমরা কি জানি যে রাতে আমাদেরকে সৃষ্টিকর্তা পরিষ্কার বলে দিয়েছেন, দিনকে সৃষ্টি করেছে কাজের জন্য, রাতকে সৃষ্টি করা হচ্ছে ঘুমের জন্য, রাতকে সৃষ্টি করা হয়েছে ঘুমের জন্য, রাইট? সেই সময়টা যখন আমরা এইভাবে রাত জেগে প্রেমালাপে বা রোমান্টিক আলাপে ব্যয় করছি, এতে কিন্তু আমাদের শরীরের মধ্যে একটা মারাত্মক ক্ষতি হয়ে যাচ্ছে, যেটা আমরা কেউ জানি না বা গুরুত্ব দেই না। আমাদের শরীরে এমন কিছু গুরুত্বপূর্ণ হরমোন আছে যেগুলোর সাথে মানে যেগুলো কাজ করার সাথে 4টি শর্ত যুক্ত। নাম্বার 1, সময়টা হতে হবে মধ্যরাত। নাম্বার 2, ওই সময় মানুষটাকে ঘুমন্ত অবস্থায় থাকতে হবে। তৃতীয়ত, যেখানে সে ঘুমাবে সেখানে কোনো আলো জ্বলতে পারবে না, এবং যেখানে উনি ঘুমিয়ে আছেন সেখানে কোনো শব্দ হতে পারবে না। আজকালকার নগর জীবনে এই 4টা শর্তই আমরা পূরণ করতে পারছি না। সঙ্গত কারণে অধিকাংশ মানুষের, বিশেষ করে তরুণ প্রজন্মের ঘুম ঠিকমতো হচ্ছে না। পরবর্তীতে তাদের শরীরের মধ্যে হরমোন সিক্রেশনের ঘাটতির কারণে তাদের শরীরের ভেতরে, বাইরে চেহারা বাহ্যিক ঠিক আছে, ভেতরে কিন্তু ওলটপালট হয়ে যাচ্ছে। এই তরুণ তরুণীরা, মানে আপনার প্রশ্নের সূত্র ধরে আমি একটা সতর্কতামূলক বার্তা দিতে চাই, এই তরুণ তরুণীরা পরবর্তীতে হয়তো তারা পরিণয়ে আবদ্ধ হবেন, তাদের পরিবারকে রাজি করি অথবা অন্য যে কোনোভাবে হোক না কেন, কিন্তু তাদের সুস্থ সন্তান জন্ম দেওয়ার সম্ভাবনা কিন্তু কমে যাচ্ছে। তার মানে দিনে দিনে কি সর্বনাশ হচ্ছে। এক্স্যাক্টলি। এবং যখন আপনি, আমাদের মানুষের একটা স্বপ্ন কি, শুধু ব্যবসা না, উদ্যোক্তা হলেই হবে না। উদ্যোক্তা হয়ে আপনি অনেক টাকার ব্যবসা করলেন, অনেক বাড়ির মালিক হলেন, গাড়ির মালিক হলেন, আলটিমেট গোল কি? গোল হচ্ছে উত্তরসূরি রেখে যাওয়া। ঠিক আছে, আমাদের এখন সমাজে অনেক মানুষ আছে, অনেক টাকার মালিক, অনেক ক্ষমতার মালিক, অনেক অর্থবিত্তের মালিক, অনেক বড় শিল্প প্রতিষ্ঠানের মালিক, বাট তার কোনো পরবর্তী প্রজন্ম নাই। সো আপনি ব্যবসা ক্লিক করে ফেলতে পারে বা আপনার চেষ্টার জোরে, মানে প্রচেষ্টার জোরে ব্যবসা অনেক বড় হতে পারে, কিন্তু আলটিমেট সার্থকতা হচ্ছে আপনি পরবর্তী প্রজন্ম বংশধর রেখে যেতে পারলেন কিনা। সুতরাং প্রেম থেকে অন্য জায়গায়, সিরিয়াস জায়গায় চলে এলাম, যে প্রেম করতে গিয়ে এমন কিছু করা যাবে না যেটার কারণে আমি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়বো, যেটা আমাকে ভবিষ্যতে হতাশার দিকে টেনে নিয়ে যাবে। একেবারে। তার মানে প্রেমের ক্ষেত্রে কাপল দুইজনেরই দায়িত্ব রয়েছে, দুইজনের হরমোন ঠিক রাখা, সুস্থতা ঠিক রাখা, ভবিষ্যৎ ঠিক রাখা, পরবর্তী প্রজন্মের হিসেবটা এখনই করে ফেলা। যেমন করে পরবর্তী প্রজন্মের সন্তানের নামটি আমরা প্রথম প্রেমের দিনই নির্ধারণ করে ফেলছি, অতএব প্রতি ধাপে আমাদের সেদিকেও খেয়াল রাখতে হবে যে ওই বাচ্চাটির জন্য আমাদের কাজগুলো সেভাবে সাজিয়ে। তাই নয়, আমি যে একদম উদ্যোক্তা হতে চাচ্ছি, আজকে আমি ব্যবসা শুরু করলে বা একটা উদ্যোগ নিলে কালকে তো সেটা সফল হয়ে যাবে না। একটা ব্যবসাকে সফল করতে কিন্তু 10, 15, 20, 30 বছর সময় লাগতে পারে। ওই পর্যন্ত কিন্তু আমাকে সুস্থ থাকতে হবে। সবার আগে সুস্থতা, তারপরে ব্যস্ততা। ওই কারণে আমি বারবার বলতে চাই যে আপনি প্রেম করেন, যাই করেন, সেটাকে প্রকৃতির শৃঙ্খলা নিয়মের মধ্যে আবদ্ধ রেখে করেন, না হলে কিন্তু এর খেসারত আপনাকে দিতে হবে। হ্যাঁ, দর্শক যারা দেখছেন এবং শুনছেন, রাজীব ভাইয়ের কথা রেশ ধরে বলতে চাই, আগে সুস্থতা, তারপরে ব্যস্ততা, এটি অন্য কারো দরকার না, আমার নিজের উপর সেটি প্রমাণ। আমি মাঝখানে প্রায় 2 বছর মতো রাত 2টা পর্যন্ত অফিস করে দেখেছি, আবার সকাল 5টায় উঠে দেখেছি, সত্যিই কাজের আউটপুট খুব কমে যায়। এটা কিন্তু বাস্তবতা। আমরা মনে হচ্ছে যে অনেক ঘন্টা ধরে কাজ করছি, কিন্তু আউটপুট কমে যাবে। দিন তো 24 ঘন্টা ভাই, কেউ চাইলেও 24 ঘন্টা 1 সেকেন্ড বানাতে পারবে না। তো দিনটাকে টেনে লম্বা করা যায় না, সময়কে টেনে লম্বা করা যায় না, সময়টাকে সঠিকভাবে ইউটিলাইজ করতে হয়। বেটার আমরা কি করি জানেন, আমরা চিন্তা করি যে কাজটা শেষ করে তারপরে ঘুমাবো। ব্যাপারটা উল্টিয়ে নেন, আগে ঘুমিয়ে নেন, ভোরবেলা উঠে আপনি কাজ করেন। ওই সময় আপনার ব্রেন কুল থাকবে, আপনার সব সময় আপনার মস্তিষ্ক ঠান্ডা থাকবে। যে কাজটা আপনার রাতের বেলা মানে ঘুম আসছে, আপনি ঘুমকে করে মানে ছড়িয়ে রেখে আপনি কাজ করতে গেলে কাজের যে ক্রিয়েটিভিটি কমে যাবে। তো ওই একই কাজ আপনি ভোরবেলা উঠে করেন, ঘুমটা দিয়ে বিশ্রাম নিয়ে। মোবাইল আমরা কখন ব্যবহার করতে পারি? আগে চার্জ দিয়ে নেই, তারপর ব্যবহার করতে পারি। আমি যদি বলি আগে ব্যবহার করে নেবো, পরে তোকে চার্জ দিয়ে পুষিয়ে দেবো, তাহলে কি মোবাইল আপনাকে সার্ভিস দেবে? একেবারে। মানুষকে আল্লাহ তাআলা এমনভাবে তৈরি করেছেন, প্রথমে
চার্জ হইতে হবে, পরে সে মানে তার প্রোডাক্টিভিটি দেখাবে। এই চার্জটা হচ্ছে ঘুম। সো ঘুম আগে, তারপর আপনার কাজ। এবং দিন তো দিন শেষে 24 ঘন্টারই, আপনি 1 সেকেন্ড বাড়াতে পারছেন না। আমরা কিন্তু সবাই 8-10 ঘন্টা 6 থেকে 8 ঘন্টা ঘুমাচ্ছি, কিন্তু সঠিক সময়ে ঘুমাচ্ছি না, প্রপার টাইমে ঘুমাচ্ছি না। ঘুম ঠিক করেন, আপনার প্রেম বলেন, ভালোবাসা বলেন, সংসার বলেন, ব্যবসা বলেন, চাকরি বলেন, সবকিছু সফলতার দিকে এগিয়ে যাবে। এমনি অটোমেটিক সমস্ত কিছু সিস্টেমের মধ্যে চলে আসতে হবে একেবারেই। যখন বলছিলেন পরবর্তী প্রজন্ম, তো আপনার একটু পরিবার সম্পর্কেও জানতে চাই। স্ত্রীর কথা বলেছেন। আমার 2 মেয়ে 1 কন্যা। 2 মেয়ে 1 কন্যা। 2 মেয়ে 1 কন্যা, ঠিক আছে। বুঝতেই পারছেন যে আমার আসলে মূলত 3 মেয়ে, বাট কেউ যখন আমাকে জিজ্ঞেস করে তখন আমি একটু এভাবে বলি আমার 2 মেয়ে 1 কন্যা, ঠিক আছে। কারণ কোনটা মেয়ে কোনটা কন্যা বুঝতে হলে আমার বাসায় আপনাকে আমন্ত্রণ, সেখানে গেলেই আপনি বুঝতে পারবেন, ঠিক আছে। এই তারা এখনো স্কুল ক্রস করে নাই, স্কুলে পড়ছে, একজন 8-এ, একজন 5-এ, একজন 3-তে। আচ্ছা, তাদের সাথে আপনার কথার রেশ ধরে বোঝা যায় আপনি কতটা বন্ধু বৎসল। তা আমাদের সাথে যেরকম বন্ধু বৎসল, হাস্যোজ্জ্বল, সন্তানদের সাথেও কি একই অবস্থা, নাকি বাবা সন্তান সম্পর্কটাই মুখ্য? না, অবশ্যই আমার সন্তানদের সাথে খুব ভালো সম্পর্ক। আমার বড় মেয়ের নাম গল্প, মেজো মেয়ের নাম কথা, ছোট মেয়ের নাম পদ্য। গল্প কথা পদ্য। গল্প কথা পদ্য। বাহ, কি চমৎকার। নিশ্চয়ই বোঝা যাচ্ছে আপনার পরিবারও সকলে মিলে বেশ উৎসব মুখর সময় কাটান। তার মানে পারিবারিক বন্ধন, যেটা এই মুহূর্তে নাগরিক জীবন একটা বড় ঘাটতির কারণ। কিন্তু সারাদিন আমরা কাজ করে ঘরে ফিরি একটা প্রশান্তির জায়গা, সেখানে স্ত্রীর গোমরা মুখ, সন্তানরা অন্য রুমে থাকবে, এসে কথা বলবে না, এটি নিঃসন্দেহে একটি মানুষের জন্য একটা নেতিবাচক প্রভাব ফেলে। তো এ প্রেক্ষাপটে নাগরিক জীবনে যারা রয়েছে তাদের কিন্তু একটা সংকট রয়েছে। তাদের জন্য আপনার কোনো দিক নির্দেশনা আছে কিনা? আমরা এখন একটা ভয়াবহ সংকটের মধ্যে আছি। সেটা হচ্ছে যে আমরা 3 প্রজন্ম আলাদা হয়ে গেছি। মানে পৃথিবীতে একই সময় জীবিত থাকা সত্ত্বেও দাদা দাদি থাকে গ্রামে, বাবা মা কাজে ব্যস্ত, আর সন্তানরা তার সাথে থেকেও না থাকার মতো, যেমন যেটার দিকে আপনি ইঙ্গিত করছিলেন। আমরা যদি খুব ভালো হতো যদি আবার সে আগের মতো যৌথ পরিবারের একটা আবহাওয়ার মধ্যে ফেরত যেতে পারতাম, তাহলে একই সাথে নবীন প্রজন্ম এবং সবচেয়ে বয়োজ্যেষ্ঠ প্রজন্মের মধ্যে যে একটা ইন্টারাকশন হতো, সেখান থেকে আমরা সবাই লাভবান হতাম। কিন্তু আমরা নাগরিক জীবনে সেখানে মানে থেকে আরও দূরে সরে যাচ্ছে। আমরা এখন মানে যৌথ থেকে একক হতে হতে পারলে সেমি একক হয়ে যাচ্ছি, ঠিক আছে। সেমি একক মানে একই ঘরে 3 কক্ষ, কিন্তু 3 জন 3 রকম সময়ে বের হয়, যে যার মতো খাচ্ছে, যে যার মতো ঘুমোচ্ছে, এরকম পরিবারও অনেক। তাই নয়, মানে এই ঘর থেকে ওই ঘরে কথা বলার জন্য সে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাচ্ছে, ঠিক আছে। এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমি একটা কথা বলতে চাই সবার উদ্দেশ্যে, যারা পডকাস্টটি দেখছেন, পরিবারের সাথে আপনি যদি নাও পারেন ব্যস্ততার কারণে, অন্তত এক বেলার খাবার একসাথে সবাই মিলে একসাথে বসে খান, এবং খাওয়ার আগে পরে কিছুটা সময় একান্তে নিজেরা কথোপকথনের মাধ্যমে অতিবাহিত করেন। এটা আপনার জীবনটাকে, আপনার পরিবারকে অনেক বেশি সুসংগঠিত এবং সুশৃঙ্খলিত করবে। আমার ধারণা এটি শুধু আপনার কথা না, এটি কোরআনেও বলছে, বিজ্ঞানেও বলছে যে একসাথে পারিবারিক বন্ধন দৃঢ় করতে একসাথে খাওয়াটা খুব জরুরি, যাওয়া এগুলো খুব বেশি প্রয়োজন। এই মুহূর্তে যারা নতুন প্রজন্ম, তাদের অনেকেই কয়েকটি সংকটের মধ্যে থাকে। খুব ভালো প্রতিষ্ঠানে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা শেষ করলো, কি করবে, এই প্রশ্নটা যখন আসছে, তখন 1 নম্বর জায়গায় রয়েছে চাকরি। কিন্তু সেই চাকরির বাজারটা আবার ভয়াবহ কঠিন। লড়াই করে করে আদৌ পাবে কিনা তার কাঙ্ক্ষিত চাকরি, এবং সেই চাকরির যা উপার্জন সেটি দিয়ে আবার জীবন চলবে কিনা সেটি নিয়েও সংশয় রয়েছে। সেই জায়গায় একটা বড় সংখ্যা উদ্যোক্তা হতে চায়, স্বপ্ন দেখে, ব্যবসা করবে, আরও 5 জনকে কাজের সুযোগ দেবে, কিন্তু আবার টাকা নেই। তো এই টাকা নেই ভাবনাটাও সমাধানের কোনো সুযোগ আছে কিনা? আমার জানা মতো পৃথিবীর অধিকাংশ বড় অর্থ যাদের হাতে, বড় শিল্পপতি, বড় সফল ব্যক্তি, তাদের কেউই বাবার টাকায় বড় হয় একদম। অতএব যাদের হাতে টাকা নেই, এদের জন্য আপনার কি বলা? আমি বিষয়টাকে একটু আগে থেকে শুরু করতে চাই। আপনার প্রশ্নের উত্তরটা একটু দীর্ঘ হবে, আমাকে সুযোগ দেবেন দয়া করে। নিশ্চয়ই। সবকিছু মূলে আছে মাইন্ডসেট। একদম। মাইন্ডসেট ঠিক না হওয়ার কারণে এই সংকটগুলো তৈরি হচ্ছে। আমাদের দেশের তরুণ প্রজন্ম যখন স্কুল কলেজ পার হয়, যখন তার জীবনের লক্ষ্য মোটামুটি স্থির করে ফেলা উচিত, তখন সে জানে না সে কি পড়ছে, কেন পড়ছে। আচ্ছা, সে ভর্তি হচ্ছে কিন্তু কেন পড়ছে জানে না। একটা হয়ে গেছে লটারি, তা তো হওয়ার কথা না। তুমি কি হতে চাও? তুমি প্রশাসনে চাকরি করতে চাও, তাহলে তুমি পড়বা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন। আরেকজন মানুষ সেবা করতে চায়, চিকিৎসা কাজ করতে চায়, সে পরীক্ষা দেবে ডাক্তার, তাহলে কিন্তু প্রতিযোগিতাটা কমে যায়। কিন্তু আমাদের এখন ছেলেমেয়েরা কি করছে, ইন্টারমিডিয়েট পাস করার পর ভর্তি পরীক্ষা দিতে দিতে যেখানে গিয়ে টিকতে পারি, লটারি। তার মানে আমি পছন্দ বাংলা, আমি চান্স পাচ্ছি ইসলামের ইতিহাসে, এবং শেষমেশ চিন্তা করছি যাক ইউনিভার্সিটি তার তো ভালো সাবজেক্ট যেটাই হোক পইরা ফেলা,
এই পড়া নিয়ে সে কী করবে সে নিজেও জানে না। এই ধরনের পড়ার পিছনে সময় নষ্ট করে আমরা আমাদের জীবনের যৌবনকালে মূল্যবান সময় নষ্ট করে ফেলছি। ঠিক আছে, সৎ সাহস নিয়ে আপনি যেমনটি বলছিলেন যারা বড় শিল্পপতি হয়েছে, উদ্যোক্তা হয়েছে, তারা কেউ বাবার টাকা শুরু করে নাই। আবার যারা বড় শিল্পপতি হয়েছে তারা সবাই উচ্চ ডিগ্রিধারী তাও কিন্তু নয়, বরং উচ্চ ডিগ্রিধারীরাই বড় উদ্যোক্তা শিল্পপতি হতে পারছেন না, এটাই বাস্তবতা। তারপরও দেখেন আমরা সেটা করছি। আমাদের কিছু মানে ডাবল স্ট্যান্ডার্ড রোল আছে। এই দেশে প্রাইমারি স্কুলে যারা শিক্ষক তাদের ছেলে মেয়েকে পড়ায় কিন্ডারগার্টেনে একদম, কিন্তু তোমার নিজের বিষয়টা তো তোমার আগে তোমাকে প্রাইমারি স্কুলে পড়ানো উচিত ছিল। এটা একটা উদাহরণস্বরূপ বলছি, এটা একমাত্র আমার পয়েন্ট ফিঙ্গারিং না, এরকম আরও অসংখ্য স্ববিরোধী আছে। মানে আমি নিজে যে কাজটা করি সেই কাজটা আমি অন্যকে করতে বলি না, অন্য কাজ করতে বলি। ঠিক আছে, মনে করি এর চাইতে ওইটা ভালো, হচ্ছে ওইটা ভালো। এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, জীবনের লক্ষ্য স্থির করে ফেলতে হবে। এবং পড়াশোনার একটা ঠিক আছে, আমি বর্তমান যুগে আধুনিক যুগ, আমার একটা প্রাতিষ্ঠানিক শিক্ষার গুরুত্ব আছে, এই শিক্ষাটা আমি নেব। শিক্ষাটা নেওয়ার পর যেটা যেমনটি বলছিলেন দুটি পথ, একটা হচ্ছে আমি নিজেই কিছু করব নাকি আমি অন্যের অধীনে চাকরি করব। দুটোর কোনোটাই খারাপ না, কোনোটাই খারাপ না। প্রথমে আসি চাকরি। চাকরি করেও আপনি অনেক ভালো থাকতে পারেন, ভালো হতে পারেন, অনেক সেরা কিছু হতে পারেন। কারণ উদ্যোক্তা যখন একটা প্রতিষ্ঠান গড়বেন, সেই প্রতিষ্ঠানটা যখন বড় হবেন তখন তার তিনি একলা চালাতে পারবেন না, ডেফিনেটলি তার প্রচুর যোগ্য লোক লাগবে। তো আপনি সেই নিজের যোগ্য লোকটা হলে তো কোনো অসুবিধা নাই, ঠিক আছে না? সো আপনি চাকরি করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনাকে চাকরির জন্য উপযুক্ত হতে হবে। নিজের দক্ষতা এবং যোগ্যতাকে ওই লেভেলে উন্নীত করতে হবে যেন চাকরির বাজারে আপনার চাকরি সবার আগে এনশিওর্ড হয়। আপনার তো 10টা চাকরি দরকার না, আমার তো 10টা, একটাই, আমি একটাই করব। ঠিক আছে, এটা বলতে পারেন যে 100 জন প্রতিযোগী 10টা চাকরি, ঠিক আছে, 10টা চাকরি মাত্র 100 জন প্রতিযোগিতা করবে। ব্যাপারটা উল্টাভাবে দেখেন, তোমার লাগবে কয়টা? একটা, তো তুমি একটা নিয়ে নাও আর বাকি 9টা 99 জন ভাগ করে নেক, ঠিক আছে না? এইভাবে চিন্তা করলে ব্যাপারটা কিন্তু অনেক ইজি হয়ে যায়। আমাদের চাকরির ক্ষেত্রে একটা প্রিপারেশন দরকার, আমরা সেই প্রিপারেশন ছাড়াই চাকরি আশা করি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আবির প্রকাশনী নিবেদিত বৈঠকের নতুন আয়োজন পডকাস্ট শো পেছনে নয় সামনে চলো। আজকের আয়োজনে অতিথি হয়ে আমাদের স্টুডিও আলোকিত করেছেন নন্দিত ব্যক্তিত্ব বিক্রয় বন্ধু রাজীব। আমি একটা কথা বলি এরকম যে আমার প্রাতিষ্ঠানিক শিক্ষার শুধুমাত্র সনদপত্রটাই কাজে লাগে, আচ্ছা, আর পেশাগত জীবনের দক্ষতাগুলো কাজে লাগে। ওই সময়কে সনদপত্র খুব বেশি গুরুত্বপূর্ণ না, একদম। কিন্তু আমরা যেটা করি সনদপত্র পেয়েই মনে করি যে সবকিছু হয়ে গেছে, এটা হবে না। বর্তমানে প্রাতিষ্ঠানিক শিক্ষা করে আপনি যেটাই পড়েন না কেন সেটা আপনার পেশাগত জীবনে হেল্প করবে না বা করছে না, ওটা একটা কাগজ। ওটা একটা কাগজ। আপনাকে তখন নতুনভাবে নিজেকে পেশাগত জীবনের জন্য প্রশিক্ষণ গ্রহণ করে, বই পড়ে, আদার্স অন্যান্য অভিজ্ঞ মেন্টরশিপ নিয়ে আমাকে ওই জায়গাটা নিজেকে দক্ষ এবং যোগ্য করে তুলতে হবে। এতে গেলে চাকরির দিকের কিছু আইডিয়া। এবার আসেন যেমনটি মূল প্রশ্নে আপনি গিয়েছিলেন যে উদ্যোক্তা হতে চাই, বুঝলাম, কিন্তু আমার টাকা নাই। আমার একটা খুব জনপ্রিয় একটা ভাইরাল হয়েছিল একটা উক্তি, ব্যবসা করতে পুঁজি লাগে না। আচ্ছা, অনেকে মনে করছে আমি এই ব্যাপারটা বোধহয় একটু মস্করা করে বলেছি বা ভাইরাল হওয়ার একটা অশুভ উদ্দেশ্য নিয়ে আমি কথাটা বলেছি, কিন্তু না, আমি এখনো একই কথাই স্থির, ব্যবসা করতে পুঁজি লাগে না। পুঁজি বলতে আমরা কি বুঝছি? টাকা, রাইট? নো, ব্যবসা করতে পুঁজি লাগে, সেটা টাকার আগে আর অনেক কিছু। ধরা যাক আপনি ঠিক করলেন আমি একটা ব্যবসা করব। প্রথম কাজ হচ্ছে কি পণ্য নিয়ে ব্যবসা করব, কোন সার্ভিসটা নিয়ে আমি ব্যবসা করব। এটা স্থির করতে কি টাকা লাগবে? না, লাগবে না। আচ্ছা ঠিক আছে, আপনি স্থির করলেন আমি অমুক ব্যবসাটা করব, অমুক পণ্য নিয়ে কাজ করব। এটা একটা নাম হতে পারে, ব্র্যান্ডিংয়ের যুগ, রাইট? আপনি নাম ঠিক করতে কি টাকা লাগে? না, লাগে না। তারপরে আসেন আপনি নাম ঠিক করার পর ওইটাকে উৎপাদন করার জন্য কোথায় যাব, কার কাছে এই জিনিসটা উৎপাদন করা যেতে পারে, এটা ভাবতে কি টাকা লাগে? না, প্রয়োজন নেই। আমি এভাবে আপনাকে পরপর 19টা পয়েন্ট বলতে পারবো যে প্রত্যেকটা কাজ ওই টাকা পাওয়ার আগের ধাপ, এবং আপনি প্রত্যেক ক্ষেত্রে কিন্তু স্বীকার করছেন যে টাকা লাগছে না। আমার কথা হচ্ছে তুমি 19টা ধাপ যে পর্যন্ত টাকা লাগছে না সে পর্যন্ত তুমি আগানোর পরে বলো যে আমি টাকার জন্য আটকে গেলাম। কিন্তু তুমি তো এই 19টা ধাপ না পার করে আগেই সারেন্ডার করে বসে আছো যে আমার কাছে টাকা নাই, তাই আমি কিছুই করতে পারছি না। এটা হবে না। আপনি এই 19টা কাজ করেন, একটা ট্রেড লাইসেন্স লাগেই। আপনি আপনার ঢাকা শহরের সিটি কর্পোরেশন ট্রেড লাইসেন্সের ফি বেশি, আপনি আপনার জেলা শহর বা উপজেলা যেখানে আপনার গ্রামের সেখানে ইউনিয়ন থেকে করেন, সেখানে হয়তো 300 টাকার একটা ট্রেড লাইসেন্স করা সম্ভব, রাইট? আপনি শুরুতে ওখান থেকে ট্রেড লাইসেন্সটা করেন। এই 300 টাকার জন্য তো আপনার ঠেকে থাকার কথা না, এটা টাকা না লাগার মতোই একটা ব্যাপার, রাইট? আচ্ছা, আপনি আপনার পণ্যের একটা লোগো তৈরি করে ফেলেন,
একটা ব্র্যান্ড নেম সেট করে ফেলেন। এই কাজটা করতে গিয়ে একদিন আপনি পৌরসভায় দৌড়ালেন বা ইউনিয়ন পরিষদে দৌড়ালেন, একজন দেখলো এই তুমি এখানে কেন, আমার একটা কোম্পানি একটা লাইসেন্স করতে, আচ্ছা ঠিক আছে। আরেকদিন আপনি ব্যাংকে গেলেন একটা অ্যাকাউন্ট খুলতে, ওই ভদ্রলোকের সাথে মানে যার হয়তো সামর্থ্য আছে, তুমি এখানে কি করো, আমার কোম্পানির নামে একটা অ্যাকাউন্ট খুলছি, আচ্ছা ঠিক আছে। আরেকদিন দেখা হলো একটা আর্টিস্টের ওখানে, তুমি এখানে কি করো, লোগো বানাচ্ছি। আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি ওই লোকটার চোখে কিন্তু আপনি অলরেডি পড়ে গেছেন যে ছেলেটা তো অনেক উদ্যোগ আছে, ক্রিয়েটিভ আছে, স্যার কিছু নাই, টাকা নাই, পয়সা নেই, ঢাল নাই, তলোয়ার নাই, কিন্তু সে একদম আগাচ্ছে। তার যেটুকু টাকাবিহীন এগিয়ে যাওয়া সম্ভব, অ্যাকাউন্ট খুলে ফেলেছে, লোগো ঠিক করার লোগো ঠিক করে ফেলেছে, ব্র্যান্ড নেম ঠিক করে ফেলেছে, ট্রেড লাইসেন্স অল্প টাকা করা সম্ভব সেটা বন্ধ করে ফেলেছে। ওই লোকটাই তখন হয়তো টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আপনাকে একদিন ডেকে বলবে এখানে আসো তো, প্ল্যানটা বলো তো, কি বলতে চাচ্ছ, তুমি কি করেছো, এই করেছি। প্ল্যান শুনে তার মনে হবে না এর মধ্যে একটা গঠনমূলক অগ্রগতি আছে, তখন সে আপনাকে, কারণ সে হয়তো টাকা দেওয়ার জন্য প্রস্তুত। তার একটা কথা হচ্ছে আমি সৃষ্টিকর্তায় বিশ্বাসী, সৃষ্টিকর্তার একটা কথা পরিষ্কার পবিত্র কোরআনে বলা আছে, যে যেটা চাবে সেটা যেটা পাবে, চাওয়ার মতো চাইতে হবে। আপনার টাকা নাই এই অজুহাত দয়া করে দেবেন না, বা কারো টাকা নাই এই অজুহাতে উদ্যোক্তা হতে পারছি না এটা দেবেন না, বরং আপনি এইভাবে ভাবুন যে আমার টাকা ছাড়া যেটুকু কাজ এগিয়ে নেওয়া সম্ভব সেইটুকু আমি এগিয়ে নিয়েছি। আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি কোনো না কোনো মানে অজ্ঞাত সূত্র থেকে আপনার সামনে টাকার বন্যা বয়ে যাবে যদি আপনি সেই পর্যন্ত নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারেন। সো টাকা নাই হবে না এই কথা বলিয়েন না। বাংলাদেশে যত লোক এখন ঢাকা শহরে গাড়ি চালিয়ে বেড়ায়, এদের কারোরই বাবার টাকা না, কাদেরই বাবার গাড়ি ছিল না, গাড়ি ছিল না। আপনি যে কোনো পেট্রোল পাম্পে দাঁড়িয়ে যায়, গাড়ির ভিতরে বসে আছে, মালিককে জিজ্ঞেস করেন এক্সকিউজ মি আপনার বাবার কি গাড়ি ছিল, বলবে যে নাই। বরং 60-এর দশকে যে কয়টা গাড়ি ছিল তারা এখন পায়ে হেঁটে ঢাকা শহরে চলাফেরা করে অধিকাংশ ক্ষেত্রে। ঠিক আছে, সো এটাই বাস্তবতা যে আপনার নাই এটা বলেন না। এবং বাংলাদেশের যতগুলো বড় শিল্পপতি গ্রুপকে আমরা চিনি, প্রত্যেকটা গ্রুপের ইতিহাস আপনি ঘেটে দেখেন একদম শূন্য থেকে বা মাইনাস থেকে, খুব সামান্য, রাইট? সো টাকা নাই বলে তারা আজকে এই জায়গায় আসতে পারছে, টাকা থাকলে তারা এই জায়গায় আসতে পারতো না। সুতরাং যারা এখন বলছে তাদেরকে যদি আপনি টাকা ঢেলেও দেন তারা ওই টাকা নষ্ট করে ফেলবে, বরং তাকেই মানে টাকা তার অধিকার আছে যে টাকা ছাড়া তার পরিকল্পনাকে কিছু দূর এগিয়ে নিয়ে যেতে পারে। এই রকম লোক কয়টা আছে? নাই। আমি একটা কথা বলি, যদি কারো মনে হয় যে আমি শিল্পপতি হব, উদ্যোক্তা হব, তার প্রথম কাজ হচ্ছে গামছার বাজারে গিয়া, পাইকারি বাজারে গিয়া 100টা গামছা কিনবে, আচ্ছা, বা চেনা পরিচয় রেফারেন্স দিয়ে বাকিতে নিয়ে আসবে। আচ্ছা, যদি কোনো ছেলে, কোনো তরুণী রাস্তার পাশে দাঁড়িয়ে ঘুরতে ঘুরতে 1 সপ্তাহের মধ্যে প্রথম 100 গামছা বিক্রি করতে পারে, সে ভবিষ্যৎ উদ্যোক্তা হতে পারে। বাহ, এটা ছোট্ট একটা প্যারামিটার আমি বলে দিচ্ছি, আপনি পরীক্ষা করেন না। এটা আমি যত সহজ আপনাকে বলছি, এটার জন্য আমার অনেক বিস্তারিত ব্যাখ্যা আছে, গবেষণা আছে, অনেকগুলো অ্যানালাইসিস স্টাডির ফলে আমি আপনাকে শুধু বটম লাইনটা দিচ্ছি, কিন্তু এর ব্যাখ্যা আমি দিতে পারবো, দীর্ঘ সময় লাগবে। ব্যাখ্যাটা ক্লিয়ার যে আমি 100টা গামছা যদি কেউ রাস্তায় ঘুরে ঘুরে প্রথম 100 দিনের মধ্যে, 100টা গামছা রাস্তায় ঘুরে ঘুরে 7 দিন বা 1 সপ্তাহের মধ্যে বিক্রি করে শেষ করে ফেলতে পারে, তাহলে তার দ্বারা উদ্যোক্তা হতে পারবে বলে আশা করা যায়। যারা এই চ্যালেঞ্জ নিতে পারবে না তাদের উদ্যোক্তা হওয়ার দরকার নেই, তারা সারা জীবন চাকরি করার চেষ্টা করেই জীবন কাটানোই বুদ্ধিমানের কাজ বলে এজ এ মানে পেশা পরামর্শক আমি এই পরামর্শটা দিতে চাই। বাহ, তার মানে এই 7 দিনের যে ঝুঁকি, এর মধ্যে একটা শক্তি আছে। এতে সে পরীক্ষায় পাশ করলো না ফেল করবে, নিজেও সিদ্ধান্ত নিয়ে ফেলবে যে 100 গামছা বেচতে পারে না, ধুর সাই, যে একটা চাকরি করি, সে সিদ্ধান্ত নিয়ে ফেলবে। আর যদি পারে সে পরের দিন 200 গামছা অথবা এর সাথে আবার 100 শাড়ি কিনবে বা কিছু একটা, তার রাস্তা। আমি যেটা বলতে চাইছি আপনি সেটা বুঝে গেছেন যে আসলে কি ইঙ্গিত করছি। ঠিক আছে, এটা একটা মানে অ্যাসিড টেস্টের মতো, এটা একটা মানে কি বলবো, একটা জাস্ট র্যান্ডম একটা টেস্ট। এই টেস্টে সফল হলে বাকি সবকিছু উতরে যাবে। তো আপনি একটু কথা বলছিলেন মানুষ এই পবিত্র কোরআনের কথা, আর মানুষ তাই পাই যা সে চাই। তো এই কথা রেশ ধরে সেই চাওয়াটা হতে হবে চাওয়ার মতো, এবং চেষ্টা থাকতে হবে, এবং নীতি নৈতিকতার সাথে, একেবারে ধান্দাবাজি করে না। ওই গানের একটি কথা, প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, তৃতীয়ত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত তো তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই। তো যদি এই উদ্দেশ্য নিয়ে পাওয়া হয় যে আমি উদ্যোক্তা হবই, তাহলে 100 গামছা বিক্রি করা কোনো ব্যাপার না। আর যে 100 গামছা বিক্রি করতে পারবে সে একসময় বিশাল শিল্পপতি হবে, আপনি এটা লিখে রাখতে পারেন। বাহ, তাহলে আজকের অনুষ্ঠান যারা পেছনে নয় সামনে চলো, সামনে চলতে চান এবং অনুষ্ঠানের সাথে একাত্ম হয়ে রয়েছেন, আমার মনে হয় এই তত্ত্বটা আজকে গ্রহণ করা উচিত। উনি গামছার উদাহরণ দিয়েছেন, যারা পোশাকের ব্যবসা করতে চান না অন্য ব্যবসা করতে চান, যে ক্ষেত্রেই কাজ করতে চান, একটা অ্যাসিড টেস্ট নেমে যেতে হবে। এটার জন্য এত গবেষণা করার কিছু নেই, এবং প্রাথমিক শুরুটা আপনি যে কারোর কাছে এই সামান্য অর্থ পাবেনই, না পাওয়ার কিছু নেই। এটা এইটুকু ধারেও আনা সম্ভব, তাহলে শুরু হোক
না, আমি আবার কিছুদিন একটু পোশাকের ব্যবসার সাথে সম্পৃক্ত হয়েছি। একটু সম্পর্ক হয়ে গেলে ফোন দিয়ে বলে ভাই মাল পাঠাবো, একটু অল্প কয়েকদিন। আমি তো বলেছি এক সপ্তাহ খালি আপনি আমার কথাটা মেনে চলেন, বাকিটা অটোমেটিক লাইনের পর লাইন আসতে থাকবে, না কিচ্ছু করার লাগবে না। বাবা, আমাদের দেশে আর একটা বড় ধরনের সমস্যা আছে, সেটি হচ্ছে মেধাবী ছেলেমেয়েরা খুব দ্রুত বিদেশ চলে যেতে চায়। এই দেশে হয়তো সে আর্থিক, সামাজিক, রাজনৈতিক অনেক হিসেব কিতাব করছে। তো আমি একটা বড় সুযোগ পেয়ে দেশের বাইরে যাইনি। আপনার যে মেধা, আপনার যে সক্ষমতা, চাইলে এই দেশ ছেড়ে অনেক আগে চলে যেতে পারতেন। তো এই বিদেশ যারা যেতে চাইছে, এই দেশটি নির্মাণ, বিনির্মাণ এবং ভবিষ্যতে এটাকে আমরা ইউরোপ আমেরিকার উন্নত দেশের তালিকায় আমাদের বাংলাদেশকে দেখতে চাই। সেই ক্ষেত্রে যারা বিদেশ যাচ্ছে, যেতে চাচ্ছে, তাদের উদ্দেশ্যে বিদেশ এবং বাংলাদেশ তুলনামূলকভাবে কি পরামর্শ তাদের জন্য? বিদেশে যাওয়াটাকে আমি খারাপভাবে দেখি না, ভালোভাবে দেখি, পজিটিভলি দেখি, কারণ এটার মাধ্যমে আমি বিশ্ব নাগরিক হয়ে উঠবো। ঠিক আছে, এবং বাংলাদেশটাও ছড়াচ্ছে, এটা নিয়ে আমার কোনো আপত্তি না, আমি উৎসাহিত দেব। কিন্তু একটা কথা আছে, সেটা হচ্ছে দেশটাকে আপন ভেবে যেতে হবে। একদম। আমরা এখন যারা বিদেশে যাচ্ছি তারা কেউ দেশটাকে ভালোবাসি না, দেশটাকে ভালোবেসে আমরা বিদেশে যাচ্ছি না, আমরা যাচ্ছি ঘৃণা করে যাচ্ছি, ঘৃণা করে, বিরক্ত হয়ে দেশটাকে ছেড়ে দিয়ে কষ্ট নিয়ে চলে যাচ্ছি। ঠিক আছে, এবং একবার উন্নত বিশ্বে গিয়ে আমরা যখন কোনো ভালো সুযোগ সুবিধার মধ্যে ঢুকে যাচ্ছি, যেন তেন প্রকারে হলেও সেই সুযোগ ধরে রেখে আমাদের বাকি জীবনটাকে কাটিয়ে দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, তো আমার একটাই অনুরোধ থাকবে যে আপনি বিদেশে যান, জ্ঞান অর্জন করুন, বিশ্ব নাগরিক হন, বিদেশে এস্টাবলিশড হতে পারলে থাকেন, কিন্তু থালাবাটি মাজার জন্য বিদেশে পড়ে থাকার অথবা জঙ্গলে 7 দিন না খেয়ে থেকে সামহাও আমাকে সার্ভাইভ করতে হবে, এই ঝুঁকি নেওয়ার কোনো দরকার নাই। আমি জীবনে প্রথম যখন আমেরিকা বেড়াতে যাই, তখন আমেরিকান ওই ইমিগ্রেশন আমাকে একটা প্রশ্ন করেছিল যে ডু হ্যাভ এনি প্ল্যান টু স্টে ইন ইউএসএ। এটা কমন একটা কোশ্চেন, বিশেষ করে বাংলাদেশে পেলে। তুমি যে ভিসা পেয়েছো বুঝলাম, তুমি থেকে যেতে চাও কিনা। ঠিক আছে, আমি উত্তর দিয়েছিলাম যে নো, নেভার। তো বললো হোয়াই? আমি তখন একটা কথা বলেছিলাম, যেটা বাংলা অর্থ হচ্ছে এরকম যে তোমার দেশে 3য় শ্রেণীর নাগরিক হয়ে থাকার চাইতে আমার দেশে আমি 1ম শ্রেণীর নাগরিক হিসেবে আছি, এতে আমি সন্তুষ্ট। বাবা, ঠিক আছে, তো আমার মনে হয় এরকম কড়া উত্তর কোনো বাংলাদেশে অন্তত আমেরিকান ইমিগ্রেশনকে দিয়েছে। তো ভদ্রমহিলা আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলেন এবং ব্যাপারটাকে ইজি করে ফেলার জন্য তখন আবার উনি বললেন কোথায় যেতে চাও, কি করবা? আমি বললাম যে আমি নাইগ্রা ফলস দেখবো, এই দেখবো। ও দ্যাটস ফাইন, হ্যাঁ আরো সুন্দর সুন্দর জায়গা আছে, তুমি এগুলো দেখো। আমি আবার তাকে চান্স মতো বলে দিলাম যে বাংলাদেশ আরো সুন্দর, সবুজ, তুমি আমার দেশে বেড়াতে আসো। ঠিক আছে, সো বিষয়টা হচ্ছে যে আমি বিদেশে যাওয়ার সুযোগ পেয়েছি। আমার এইটুকু বয়সেই আলহামদুলিল্লাহ আমি ইউরোপ, আমেরিকা থেকে শুরু করে অনেকগুলো দেশ ঘোরার সুযোগ পেয়েছি, কিন্তু আমার একবারের জন্য মনে হয়নি আমি কোনো দেশে থাকবো। দিন শেষে আমার বাংলার মাটি ভালো লাগে। এদেশে দুর্নীতি থাকুক, রাজনীতি থাকুক, রাজনীতির সমস্যা থাকুক, অর্থনীতি নিয়ে ঝামেলা থাকুক, আমার কেন জানি মনে হয় দেশের মাটি আমার জন্য প্রশান্তির। হ্যাঁ, আমিও বিরক্ত হই, আমারও মাঝে মধ্যে অধৈর্য লাগে, আমারও মাঝে মধ্যে মনে হয় যে এই দেশে থাকা উচিত না, যেখানে আমার সুযোগ আছে, আমার আত্মীয় স্বজন বিদেশে আছে। আমি মানে চাইলে স্কিল্ড পিপল হিসাবে, আমি কিন্তু হিসাবে না, মানে আদম হয়ে না, আমি স্কিল মাইগ্রেশন লেবার হয়ে না, আমি স্কিল মাইগ্রেশন নিয়ে বিশ্বের যে কোনো উন্নত দেশে অনায়াসে আমি যেতে পারি, মানে অবস্থান করতে পারি। আমার আত্মীয় স্বজনের বাড়িঘর আছে, তারা সেগুলা মানে তাদের আত্মীয় লোক সংখ্যা কম, আমি গেলে তারা আমাকে জীবন ধন্য হবে, এরকম একটা ব্যাপার। কিন্তু আমি গিয়েছি, বেরিয়েছি, থেকেছি, কিন্তু কখনোই কোথাও আমি থাকতে চাইনি। দিন শেষে আমি প্রত্যেক বছর ঘুরতে পছন্দ করি, ঘুরতে যাওয়ার চেষ্টা করি, কিন্তু কখনোই আমি বাইরে থাকার কোনো নিয়ত আমার কোনো কালে ছিল না, এখনো নাই। কারণ আপনার ধমনীতে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। একদম, এই কারণে আপনার আর সম্ভব না, আপনি আর পারবেন না। যে অপরাধে আমিও ভুগি, আবার মাঝে মাঝে বিরক্ত হই, আবার মাঝে মাঝে মনে না ঠিক হয়ে যাবে, ঠিক না হওয়ার কিছু নেই, সমস্ত সমস্যা আছে, সমাধান হবে ইনশাআল্লাহ। আপনি এখন বলছিলেন শুরুতে যে মাল্টিন্যাশনাল অনেকগুলো কোম্পানিতে নিচু উঁচু নানান স্তরে চাকরি করে মিড লেভেল পর্যন্ত অভিজ্ঞতার একটা সঞ্চার হয়েছে। এরপরে আপনি প্রশিক্ষক, এরপর আপনি ব্যবসা উদ্যোক্তা, নানান কিছু নিয়ে আমি যদি ভুল না বলে থাকি প্রায় 100 বই লিখেছেন। এবং বইয়ের সংখ্যা, প্রকাশিত বইয়ের সংখ্যা 103টি এই মুহূর্তে। আচ্ছা, 100+ তাহলে। আচ্ছা, একই কথা, 100। তারপরে 100-এর অধিক বই লিখেছেন এবং বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ দিচ্ছেন। এই প্রজন্মের মানুষই বেশি থাকে। এই প্রশিক্ষক হিসেবে, বই লেখক হিসেবে এই দেশটি কত দ্রুত আগাচ্ছে, কত দ্রুত আগাবে বলে আপনি স্বপ্ন দেখেন? এই দেশের সম্ভাবনা অফুরন্ত, কিন্তু আমরা নিজেদের দোষে নিজেদের সম্ভাবনাকে নষ্ট করে ফেলছি। আচ্ছা, হ্যাঁ, ছোট্ট একটা উদাহরণ দিয়ে বোঝাই। বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সেই বিরল ভূখণ্ডের একটি
যার মাটির নিচে পৃথিবীর, আচ্ছা একটু আগে থেকে বলা দরকার, পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, একদম জল বেশি স্থল কম, কিন্তু এত জল থাকার পরেও সুপেয় জল বলে কিছু নাই সারা ওয়ার্ল্ডে। মানে সাগরে পানি কিন্তু নোনা, এটা ডাইরেক্ট আপনি পান করতে পারবেন না, এটা ক্ষতির কারণ হবে, রাইট? কিছু পানি আছে, খুব লিমিটেড পানি আছে যেটা ডিরেক্ট ইনজেক্ট করা যায় মানব দেহের ভিতরে, প্রাণী দেহের ভিতরে, সুপেয় পানি বলে, মিষ্টি পানি বলে। শুনে অবাক হবেন বা খুশি হবেন, সারা বিশ্বের যেটুকু পানি ডাইরেক্ট পান করা যায় তার 1/10 মালিক এই বাংলাদেশ নামক ভূখণ্ড। ঠিক আছে, কি সম্পদ আমাদের, এর চাইতে বড় সম্পদ, এর চাইতে বড় অ্যাসেট আর কিচ্ছু হতে পারে না। যে সকল দেশ তেল বিক্রি করে খায় তাদের চাইতে এটা বড় অ্যাসেট, কিন্তু আমরা বুঝতে পারছি না, আমরা আমাদের এই অ্যাসেটটাকে ব্যবহার করতে পারছি বা বিশ্ব বাজারে এটা নিয়ে আমরা ভাবতেও পারছি না, হয়তোবা কি ভাবতে পারছি না। ঠিক আছে, আমরা খুব সস্তা দরে আমাদের এই দামি পণ্যটাকে শেষ করে ফেলছি। এমন একটা দিন আসবে যখন অন্যরা আমাদের সাথে ব্যবসা করবে, এই পণ্যটা আমাদের কাছে বিক্রি করবে একদম আকাশচুম্বী দামে। তো আমরা সময় থাকতে আমাদের পরিবেশ নষ্ট করে ফেলছি, এটার দিকে যদি আমরা নজর না দেই, আমরা এবং আমাদের পরবর্তী প্রজন্ম ক্ষতিগ্রস্ত হবে। তো আমি মনে করি সবার আগে আমাদের দেশটাকে ভালোবাসতে হবে, দেশের মাটিকে ভালোবাসতে হবে, ভবিষ্যৎ প্রজন্মকে ভালোবাসতে হবে, এবং যে কোনো ক্ষেত্রে অপচয় রোধ করতে। আপনার যেটুকু প্রয়োজন আপনি ব্যবহার করেন, নেন, ভোগ করেন, উপভোগ করেন, এনজয় করেন, কিন্তু সেটা যেন প্রয়োজনের অতিরিক্ত না হয়ে যায়। তাহলেই আপনি যখন প্রয়োজনের অতিরিক্ত যে কোনো জিনিসই বিষ, আপনি যদি অতিরিক্ত থেকে নিজেকে কন্ট্রোল করতে পারেন, সেলফ কন্ট্রোল করতে পারেন, আত্মনিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে আপনার চেয়ে সুখী মানুষ, আমার চেয়ে সুখী মানুষ আর কেউ হতে পারবে না। মানে আমি বলার চেষ্টা করছি দিন শেষে এটাই, আমাদের সম্ভাবনা ছিল আমরা প্রত্যেকটা মানুষ সুখী হওয়ার, কিন্তু আমরা আমাদের দোষে আমরা পরস্পরকে হানাহানি করে, মারামারি করে আমরা আমাদের সুখটাকে নষ্ট করছি, এবং আমরা বিশ্বের চোখে একটা মানে কি বলবো অপেক্ষাকৃত একটা মানে প্রশ্নবোধক জাতি হিসাবে আবির্ভূত হয়েছে। নিশ্চয়ই সময় এসেছে ভাবার, শুধরানোর। শুধু পরিবার না, পরিবার, সমাজ, রাষ্ট্র এবং বিশ্বায়নের চিন্তা করে আমাদেরকে আরও ধৈর্যশীলতার সাথে নিজেদেরকে মোকাবেলা করতে হবে এবং স্বপ্ন পূরণ করতে হবে। একটি ছেলে বা মেয়ে, ঠিক এই মুহূর্তে অসংখ্য মানুষ আমাদের দেখছে বা দেখবেন এই ভিডিওটি, তিনি 10,000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করেছিলেন কিছু কেনাকাটা করে, তারপর 3 মাস পরে দেখলো যে ব্যবসায় কোনো লাভ নেই, এবং হাতে যা পুঁজি ছিল সেটাও খেয়ে টেয়ে এখন আছে 650 টাকা। 10,000 টাকা দিয়ে শুরু করেছিলেন। এই মুহূর্তে ভাবছে ব্যবসা পৃথিবীর সবচেয়ে খারাপ কাজ, এর চেয়ে ঝুঁকিপূর্ণ কোনো কাজ নেই, এবং পৃথিবীতে যারা ব্যবসা করে তারা অন্যায় অবৈধভাবে চুরি চুট্টামি করে। তার উদ্দেশ্যে বক্তব্য শুনতে চাই। আমি একটু আগে কিন্তু বলে ফেলেছি, যদি ওই 10,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করার আগে 7 দিন গামছা বেচে নিত, তাহলে বোঝা যেত যে আসলে ওই 10,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করা উচিত নাকি 10,000 টাকা সঞ্চয় করে অন্য কিছুতে খুঁজে নেওয়া উচিত ছিল। ঠিক আছে, সে তো পরীক্ষা দেয়নি, সে ডাইরেক্ট নেমে গেছে অ্যাকশনে, এবং এই কারণেই সে ধরা খেয়েছে, এবং ততক্ষণে তার যেটুকু ছিল সেটুকু চলে গেছে। ঠিক আছে, তারপর আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে হতাশ হওয়ার কিছু নাই। আপনি বরং ব্যবসার অভিজ্ঞতা কিন্তু করতে করতেই অভিজ্ঞতা সঞ্চয় করতে হয়, অভিজ্ঞতা কিনতে পাওয়া যায় না, ব্যর্থতা হারা যাবে না। আমি আজকে 10,000 টাকা থেকে সেটা কমে 650 টাকা হয়ে গেছে। আমি যদি পারি এখান থেকে, একটু আগে আমরা কিন্তু একমত হয়েছি যে ব্যবসা করতে শুরুতে টাকা লাগে না, 650 টাকায় নেমে এসেছে, এটা কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে তখনই যে আপনি যখন হতাশে হাল ছেড়ে দিচ্ছেন। ঠিক আছে, দড়ি টানাটানি খেলায় 2 দল দড়ি টানে, 1 দল জেতে। কোন দল জেতে জানেন? কোন দল? তার যোগ্যতায় না, অপর দল যখন হাল ছেড়ে দেয়, মানে মনে হয় আর হবে না, দড়িটা ছেড়ে দেয়, তখন ওই দল জেতে কিন্তু। ঠিক আছে, আপনি যদি হাল ছেড়ে দেন আপনি শেষ। আর আপনি যদি মনে করেন যে 10,000 টাকাকে বেড়ে 10 লাখ টাকা হওয়ার কথা, সেটা কমে হয়ে গেল 650 টাকা, এখান থেকে আমি আবার আমার পুনর্যাত্রা শুরু করব, তাহলে হয়তোবা সে সত্যি সেই 10 লাখ টাকা 20 লাখ টাকার মালিক হতে পারবে। সময়ের ব্যাপার, চেষ্টার ব্যাপার, ক্রমাগত। সবসময় একটা কথা, 2টা জিনিস ব্যবসার জন্য খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কমিটমেন্ট ঠিক রাখা। একদম, কথা কাজের মিল রাখতে হবে। আপনার মানে যেহেতু আপনি কাস্টমার ডিল করবেন, ইন্টারনাল আর এক্সটার্নাল, তারা যেন এইটা বোঝে যে আপনার কমিটমেন্টকে আপনি সর্বোচ্চ প্রায়োরিটি দিচ্ছেন। যারা কমিটমেন্টের দাম রাখতে পারে তাদের টাকার জন্য ব্যবসা আটকে থাকে না, যারা কমিটমেন্টের ঝামেলা থাকে তারাই কিন্তু আটকে যায়। তো আমার কমিটমেন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2 হচ্ছে সততা এবং নৈতিকতার সাথে আমাকে এগোতে হবে। আরেকটা হচ্ছে কি, আজকালকার মানুষজন খুব দ্রুত ধনী হতে চায়, এটা কখনো হবে না ভাই। আলাদিনের চেরাগের কাছ থেকে না, এটা আপনাকে ফেস বাই ফেস আস্তে আস্তে আগাতে হবে। দ্রুততার চেষ্টা করলেই আপনি মানে ওই যে বলেন না যে আপনি যদি সিঁড়িতে উঠবেন, ধাপে ধাপে উঠবেন। এখন যদি আপনি ভাবেন যে আমি হচ্ছে জুতার ক্ষয় কমানোর জন্য 3 সিঁড়ি একবারে পার হব, তাতে জুতার ক্ষয় কমবে, বাট এই 3 সিঁড়ির জন্য পাটা ফাঁক করতে গেলে আপনার প্যান্ট ফেটে যেতে পারে। ঠিক আছে, আমাদের অধিকাংশ ক্ষেত্রে এই ঘটনাটাই ঘটে। আমরা জুতার তল
মানে যেন কম ক্ষয় হয় সেটা রক্ষা করতে গিয়ে মূল প্যান্টটাই ফাটাই ফেলি, এবং তখন আর আমার হাঁটা চলার পরিবেশ থাকে না। এই বিষয়গুলো বুঝতে পারলে আস্তে আস্তে আগাতে হবে। আরেকটা আমি তরুণ প্রজন্মকে একটা মেসেজ দিতে চাই, যারা নবীন উদ্যোক্তা, যথাসম্ভব ব্যাংক ঋণ এড়িয়ে চলবেন। বাহ, দারুণ কথা। আপনার মনে করেন আপনি বলছেন যে আমার ব্যবসা এখন যেভাবে আগাচ্ছে তাতে 10 বছরের দ্বিগুণ হবে, আর আমি ব্যাংকের একটা সাপোর্ট পেলে, ফিনান্সিয়াল সাপোর্ট পেলে 5 বছরের দ্বিগুণ হব, তাহলে আপাত দৃষ্টিতে মনে হবে আচ্ছা ঠিক আছে তাহলে 5 বছর দ্বিগুণ হয়ে যাও। আমি বলবো যে নো নো নো, আচ্ছা তুমি ধীরে আগাও, তোমার 5 বছরের দ্বিগুণ অর্জন করার দরকার নাই। কারণ ব্যাংক তখন পর্যন্ত আপনাকে লোন দেবে না যতক্ষণ পর্যন্ত ব্যাংক নিশ্চিত না হবে যে আপনি টাকা ফেরত দিতে পারবেন। আমরা যখন কারো কাছে কেউ ধার চাই, সে এটা চিন্তা করে না যে আমার ধার দেওয়ার ক্ষমতা আছে কিনা, সে মনে মনে এটা চিন্তা করে ও ফেরত দেওয়ার ক্ষমতা রাখবে কিনা। ঠিক আছে, তো ব্যাংক কিন্তু সবার আগে তার নিজের নিরাপত্তা নিশ্চিত করে নেয়। সুতরাং আপনাকে যখন টাকা ধার দিচ্ছে ব্যাংক, মানে আপনি যদি ব্যাংকের ক্রাইটেরিয়া ফিল আপ করে আপনি টাকা ধার পর উপযুক্ত হয়ে যান, তার অর্থ এটাই মিন করে আমার চোখে যে ব্যাংকের লোন সাপোর্ট ছাড়াও আপনি ওই কাজটা করতে পারেন। ঠিক আছে, এবং ব্যাংক যখন আপনাকে একবার ঋণের ফাঁদে ফেলে দেবে, আপনি মনে করলেন একবারই তো নেব, কিন্তু এটা এমন একটা নেশার মতো কাজ করে, এটা একটা চেইন অফ রিয়াকশন। আজকে 2 টাকা নেওয়ার পর কালকে মনে হয় 10 টাকা নেই, 10 টাকা নেওয়ার পর মনে হয় 20 টাকা নেই, এবং এক সময় এই ফাঁদ থেকে আর কখনোই বেরিয়ে আসা যায় না। এই সম্পত্তি এক সময় পুরো এত সম্পত্তি, এত রাজত্ব সবকিছু ব্যাংকের নামে চলে যায় বা ব্যাংক নিয়ে নিতে হয়। একটা সময় বাবারা সন্তানদেরকে তাজ্য করত, মানে বকে যাওয়া সন্তানকে, রাইট? এটা হতে পারে। এখনকার জামানায় কিছু কিছু সন্তান বাবাকে তাজ্য করে। শুনতে অবাক হলে এটা সত্য। কারা জানেন? যারা একটু নীতি নৈতিকতার মধ্যে আছে। বাবা ব্যবসা বড় করছে, বাট ব্যবসা করছে এতটুকু বড়, লোন বানায় রাখছে এতটা, এবং যথারীতি সেই ব্যবসার দায়িত্ব কার আসবে? ছেলের হাতে। ছেলে তখন বলে যে বাবা আমার তোমার ব্যবসা দেওয়ার দরকার নেই, তুমি যে লোনের ভাড়া আমাকে জর্জর করে গেছে, এখান থেকে আমি কিভাবে বেরোবো? ঠিক আছে, এই ছেলেগুলো বিদেশে গিয়ে আসতে চায় না, কারণ জানে তার বাবার ব্যবসা আসলে বাইরে দিয়ে অনেক ভুমভাং চাকচিক্য, কিন্তু ভেতরে অন্তঃশ্বাস শূন্য। ঠিক আছে, সো আলটিমেটলি ঋণের ফাঁদে না জড়িয়ে, আমাদেরকে আবার কিছু ফাইন্যান্সের লোকজন আছে, তারা আমাদেরকে বা আমাদের ম্যানেজমেন্টকে বা উদ্যোক্তা যাদের সদ্ভাব ঘরে গিয়ে তাদেরকে উদ্বুদ্ধ করে অন্যভাবে, হ্যাঁ, যে স্যার আপনি এটা নিয়ে ফেলেন, স্যার এটা নিলে স্যার এটাকে দেখায় আমরা হয়তো ট্যাক্স কম দিতে পারবো। মানে সরকারকে ট্যাক্স ফাঁকি দিতে গিয়ে বা ট্যাক্স কম দেখাইতে গিয়া আমরা অন্যভাবে অন্য পরিকল্পনা করে যা করছি, তাতে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে লাভবান হচ্ছে, লং রানে আমি লুজার হচ্ছি। ঠিক আছে, সো ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য আমাকে লোন প্রয়োজন না থাকা সত্ত্বেও নিতে হবে। মানে আমার ব্যবসাটা ছিল বৈধ ব্যবসা, হালাল ব্যবসা, পজিটিভ ফিগার, মানে এর উল্টায় ফেললাম। ঠিক আছে, এটা করা যাবে না। এখান থেকে না থেকে আমি আস্তে আস্তে আগাই। আপনার পরিবারের জীবিকার জন্য লাগে কত? সেটাই তো, যেটুকু দরকার সেটুকু তো ইনকাম ফরজ, এর উপরে আপনি ইনকাম করতে নিষেধ করা হয় নাই। কিন্তু আমরা এখন একটা ক্রেজি হয়ে গেছি, সব আমার হইতে হবে, সব কিছু মালিক আমি হইতে পারবো। লাভটা কি ভাই? সব তুমি নিয়ে করবাটা কি? কতটুকু খেতে পারবা? বরং তুমি এটা করতে গিয়ে যত বড় ব্যবসা করতে হচ্ছে, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে, যে যত বড় ব্যবসা করছে সে তত অনিয়ম অনৈতিকতার মধ্যে দিয়ে এগুচ্ছে, বিভিন্ন পদে পদে ঘুষ দুর্নীতির সাথে জড়িয়ে যাচ্ছে। তা যে কাজটা করতে গেলে, বড় হইতে গেলে যদি আমাকে বেশি অনিয়মের আশ্রয় নিতে হয়, তাহলে ওই বড় হওয়ার দরকারটা কি? একদমই দরকারটা কি? মেন্টাল পিস নাই মানুষের। আমার ওই জায়গাটা খুব জরুরি। সব জায়গায় আটকে গেছে যে কোনো মূল্যে টাকা 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 টাকা, কিন্তু সেটার পেছনের হিসেবটা মিলিয়ে সৎভাবে হতে হবে, এবং প্রশান্তি নিয়ে, শান্তি নিয়ে। শান্তি তো একটা উপলব্ধির নাম। কেউ ধরেন 600 টাকা আজকে আয় করলো, তাতে সে প্রফুল্ল, শান্তি। তা দিয়ে 200 টাকার বাজার করবে, তারপরে গিয়ে একটা ছোট ইলিশ মাছ কিনবে 250 টাকা দিয়ে, বাজার কেনার পরে ঈদের দিনের চেয়েও খুশি। কেউ আজকের দিনে 600 কোটি টাকা একদিনে আয় করবে, তারপরে খুশি না, সন্তুষ্ট না। এটা হচ্ছে একটা অনুভূতির বিষয়। কিন্তু টাকা একটা নাম্বার ছাড়া কিচ্ছু না। ঠিক আছে, আপনি যে টাকার মানে মালিক হয়ে বা অধিপতি হয়ে নিজেকে মানে ক্রেডিট নিচ্ছেন, ওই টাকা আসলে আপনি চোখে কখনো দেখেন নাই। নো টাকারে আর কি, ওটা দেখছেন ব্যাংকের অ্যাকাউন্টে দেখছেন, নো টাকারে কখনো দেখেন নাই। ঠিক আছে, এখনো আমরা যতটুকু মানি ব্যাগে রাখি, হয়তো আর 2-4 বছরে মানি ব্যাগ উঠে যাবে। একেবারে শুধু একটা ফিগার যাওয়া আসা করবে, কোড এই মানি ব্যাগ উঠে গেছে অনেকখানি, আর পুরোটা উঠে যাওয়ার পথে আমরা হাঁটছি। অতএব একটি ফিগার ছাড়া সত্যিই কিছু না, তো আমরা সুখী হতে। আরেকটা কথা মনে রাখা দরকার, কাফনের কাপড়ে কিন্তু পকেট থাকে না, একদম ক্রেডিট কার্ড রাখারও জায়গা থাকে না। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদেরকে মানে সময় থাকতে বুঝতে হবে। সময় চলে যাওয়ার পর, সময় গেলে সাধন হবে না। সময় এবং সুযোগ চলে যাওয়ার পরে এগুলো রিয়েলাইজেশন প্রত্যেকটা মানুষের আসে। আমার বিশ্বাস পৃথিবীর প্রত্যেকটা মানুষ মরার পরে কি হিসাব হবে সেটা মরার আগে সে উপলব্ধি করে ফেলে।
ঠিক আছে, কিন্তু যখন সে বুঝতে পারে তখন আর সেখান থেকে তার ফিরে আসার পথ থাকে না। সো আমি শিওর আমরা যারা এই অনুষ্ঠানটা দেখছি তাদের অনেকের সামনে এখনো অবারিত সুযোগ আছে, সময় আছে, সুস্থ জীবন যাপনের সুযোগ আছে। আমরা যেন এটার সুযোগটাকে হাতছাড়া না করি। অনেক ব্যবসা বাণিজ্য এবং যারা উদ্যোক্তা তাদের কথা শুনছিলাম। আমরা শুরু করেছিলাম আপনার ব্যক্তিগত পর্যায়ে। একটু ব্যক্তিগত পর্যায়ে কিছু ছোট ছোট আবদার আছে আপনার কাছে। প্রথম হচ্ছে, নিশ্চয়ই কম বেশি গান বাজনা যে কোনো পর্যায়ে করেন, তা আজকে আপনার কাছে খালি গলায় বিক্রয় বন্ধু রাজীবের কাছে আমরা এক কলি গান অন্তত শুনতে চাই। আবদার এটুকু আজকের অনুষ্ঠানের অগণিত বৈঠকের যারা দর্শক আছে তাদের পক্ষ থেকে। আমি জীবনে যে কাজটা করি নাই সেটা হচ্ছে গান গাওয়া। আচ্ছা, ঠিক আছে, এটা ওই যে স্কুলে যে জাতীয় সঙ্গীত গিয়েছে ওটা আমার জীবনের শেষ গাওয়া। ঠিক আছে, এবং সেটা অনেকের মধ্যে গেয়ে ফেলতাম বলে আমি যে সুর তাল লয় ঠিক ছিল না এটা মানুষ বুঝতে পারতো না। ঠিক আছে, তো আপনার যেটা ধারণা এটা সম্পূর্ণ ভুল। আমি কয়েকটা জায়গায় কখনোই ছিলাম না, যেমন গান বাজনায় ছিলাম না, খেলাধুলায় ছিলাম না। এটা আমি ক্রেডিট নিচ্ছি না, এটা আমার ডিসক্রেডিট। এগুলো হওয়া উচিত ছিল, এগুলো আমার হয়নি। তবে আমি ছোটবেলায় কিছু আবৃত্তি করার চেষ্টা করতাম, সেটা আমার কণ্ঠস্বর আবৃত্তির কণ্ঠ উপযুক্ত না। আমি বাচিক শিল্পী হওয়ার চেষ্টা করিও নাই। আপনি বাচিক শিল্পী না এটা কে বলছে? এটা আমার সবার জন্য। আপনি যেভাবে কথা বলেন এবং আমি আপনার সাথে সরাসরি একটা না যেভাবে কথা বলছি, এইভাবে গুছিয়ে কথা বলা একজন বাচিক শিল্পী ব্যতীত সম্ভব না। না না, সেটা শিল্পের ব্যাখ্যা অন্যভাবে থাকতে পারে, নানানভাবে, যে আমি আবৃত্তি করার জন্য আবৃত্তি শিল্পী, কিন্তু আপনি তো কথা বলার জন্য ওই শিল্পটাকে রপ্ত করেছেন। এটা তো এমনি এমনি পারা যায় না, তো ওটারও তো একটা চর্চা আছে, কৌশল আছে। ঠিক আছে, কিন্তু আপনার কথা যত সুন্দর মানে মোলায়েম, সেটা আমার কখনোই হয়নি, সেটা সম্ভব না। ঠিক আছে, আমি একটা কবিতার কথা মনে পড়ে সিকান্দার আবু জাফরের, এটা একটু আমার মতো করে বলার চেষ্টা করি। নিশ্চয়ই, জানি না মানে কেমন লাগবে। এই অনুরোধ আজকে আপনার আগে কোনোদিন কেউ করে না, আমাকে অনেক কিছু করতে বলা হয়। সবাই তো সব অনুষ্ঠানে আপনাকে আপনার শুধু পেশাগত জায়গাটাই ধরে, অর্থাৎ উদ্যোক্তা, ব্যবসা, মার্কেটিং এটা ধরে। তো আমাদের অনুষ্ঠানের উদ্দেশ্য শুধু সেইটাই না, আপনাকেও একটু অনুধাবন করা, এই জন্য। আচ্ছা, যদি আমি বলি, কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে উঠেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা, তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা। মাগো, ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা, তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে, মাত্র তো কটা দিন। পাগল ছেলে। মা পড়ে আর হাসে। তোর উপরে রাগ করতে পারি? নারিকেলের চিড়ে কোটে, উড়কি ধানের মুরকি ভাজে, এটা সেটা আরও কত কি। তার খোকা যে বাড়ি ফিরবে, ক্লান্ত খোকা, ঝাপসা চোখে মা তাকায় উঠোনে উঠোনে, যেখানে খোকার সব শকুনিরা ব্যবচ্ছেদ। বাহ বাহ, চমৎকার হচ্ছিল, খুব চমৎকার। তার মানে বিক্রয় বন্ধু রাজীব একটু আগে বলছিল আমি বাচিক শিল্পী না, এই কথাটা যে মিথ্যা এটা নিশ্চয়ই প্রমাণিত। উনি যেভাবেই বলুক আপনারা নিশ্চয়ই মেনে নিয়েছেন যে বিক্রয় বন্ধু রাজীব একজন বাচিক শিল্পী। হাজার হাজার মানুষকে কথা বলে থাকেন, কেন? আবৃত্তির একটি বোধ কিন্তু ওনার মধ্যে আছে, যে কারণে সেটা খুব সহজে সম্ভব। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি একটি চটজলদি পর্বে। আমি কিছু কথা বা শব্দ বলবো, সেইটা এক শব্দে বা এক বাক্যে আপনার অনুভূতির কথা যদি একটু ব্যক্ত করেন। মৃত্যু, অবধারিত, জীবন, উপভোগ্য, বিবাহ, ছাড় দেওয়ার মানসিকতা, প্রকৃতি, মানুষের বেঁচে থাকার উপায়, বাংলাদেশের রাজনীতি, প্রশ্নবোধক, বই, এক প্রজন্মের জ্ঞান আরেক প্রজন্মে বিতরণের মাধ্যম, প্রভাত, পৃথিবীর সফল মানুষদের বৈশিষ্ট্য, বাবা, হতাশা, হতাশা আমার মধ্যে অনুপস্থিত, অহংকার, আরো বেশি মাত্রায় অনুপস্থিত, ধৈর্য, অর্জনের চেষ্টা করছি। ব্যবসায় সফল হতে 1 নম্বর পদক্ষেপ কি? বাকি দেবেন না। ব্যর্থ হলে কি করবেন? উঠে দাঁড়াবেন। লোকসান হলে কি করবেন? অভিজ্ঞতা সঞ্চয় করবেন। বিক্রয় বন্ধু রাজীবের স্ত্রী রোমান্টিক নাকি কর্কশ না মাঝামাঝি? আমার বউ সেরা বউ, লক্ষ্মী বউ, ভালো বউ। বাবা,
বেশ, অনেক ধন্যবাদ। স্টুডিওতে এসে চমৎকার করে আমরা আপনার সাথে কথা শুনলাম এবং হেসে হেসে এত নান্দনিকভাবে বলতে পারাটা সত্যিই খুব আর্ট, আমি মনে করি খুব উঁচু মানের শিল্প। তো আপনি এই শিল্পের সাথে আরও দীর্ঘ জীবন থাকবেন, আপনার আলোয় অসংখ্য মানুষ আলোকিত হবে, স্বপ্ন দেখবে, এই প্রত্যয় এবং প্রত্যাশা আমাদের পক্ষ থেকে। শেষ বেলায় আপনার কাছে জানতে চাওয়া, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমি একজন পেশাদার বিক্রয় প্রশিক্ষক। আমার পেশাগত অভিজ্ঞতা সুদীর্ঘ 23 বছরের। এই সময়ে আমি বহু মানুষকে একদম শূন্য থেকে গড়ে তোলার সুযোগ পেয়েছি। মানে যারা তাদের ক্যারিয়ারের শুরুতে আমার প্রশিক্ষণ গ্রহণ করেছে এবং তারপর সারা জীবন আমার সাথে একটু টাচে আছে। এবং আলহামদুলিল্লাহ আমার প্রশিক্ষণপ্রাপ্ত অনেক মানুষ এখন বাংলাদেশে অনেক বড় বড় শিল্প প্রতিষ্ঠানের বা বড় বড় প্রতিষ্ঠানে তারা ম্যানেজার অ্যাভব পদে দায়িত্ব পালন করছে। অন্তত 4টি প্রতিষ্ঠানে সিইও লেভেলে এমন লোক আছেন যারা আমার মেন্টরশিপে চলেন। এটা আমার ক্রেডিট না, এটা আমার অর্জন। এবং আমি বিশ্বাস করি বাংলাদেশ একসময় সেই বাংলাদেশ হবে যেই বাংলাদেশের যে কোনো কোম্পানির যে কোনো শীর্ষ পদে অধিষ্ঠিত হওয়ার অন্যতম একটা ক্রাইটেরিয়া হবে রাজীব আহমেদের কাছে প্রশিক্ষিত কিনা। আমি ঠিক এই বড় লক্ষ্যটাকে সামনে রেখে এগিয়ে যাচ্ছি। সেই দিন আর খুব বেশি দূরে নয় বলে আমার বিশ্বাস। আরেকটা জিনিস আমার মনে উকি দেয়, হয়তো আজ থেকে বহু বছর পরে কোনো একদিন আমি আরো বৃদ্ধ হয়ে যাব, কেউ একজন আমার সামনে এসে একটা ওপেন চেক তুলে দেবে, মানে সই করা স্বাক্ষরিত কিন্তু কোনো টাকার অঙ্ক লেখা নাই। আমি তাকে জিজ্ঞেস করবো এটা কি, বলবে এটা আপনার জন্য একটা চেক। কিসের? আপনি এখানে যে কোনো অঙ্ক ভাঙিয়ে নিতে পারেন, নিয়ে আপনি সারা বিশ্বের যে কোনো জায়গায় ঘুরে বেড়াতে পারেন। মানে আমাকে সে আনলিমিটেড সুযোগ দেবে। তো তখন আমি তাকে স্বাভাবিকভাবে প্রশ্ন করবো, ভাই তুমি আমাকে এটা কেন দিচ্ছ, আমি কি জন্য আমি এটার উপযুক্ত মনে করলাম? সে তখন আমাকে এই কথাটা বলবে যে আজ থেকে এত বছর আগে আপনার কাছে আমি একটা প্রশিক্ষণ গ্রহণ করেছিলাম, সেদিন আপনার বলা এই কথাটা আমার জীবনের টার্নিং পয়েন্ট। সেটার কারণে আমি আজকে এত ধন সম্পদ সামর্থ্যের মালিক, তার একটা ক্ষুদ্র অংশ আপনাকে ফিরিয়ে দিয়ে আমি আমার ঋণ শোধ করতে চাচ্ছি। অনেকে আমার এই কথা শুনে ভাবতে পারে আমি খুব লোভী প্রকৃতির মানুষ বা আমি খুব মানে অন্যেরটা পাওয়ার আশা করছি। ব্যাপারটা তা না। ব্যাপারটা যদি সত্যি সত্যি ঘটে, এটা কি খুব একটা বিশাল অর্জন হবে না? যে মানে একটা মানুষকে আমি এত পরিমাণ চেঞ্জ করতে পেরেছি যে মানুষটা তার ঋণ শোধ করার জন্য কিছু অংশ আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছে। আমি সেটা নেব কি নেব না সেটা পরের কথা নয়, তার কৃতজ্ঞতা বোধ, আর কিছু না। এইরকম কৃতজ্ঞতা বোধযুক্ত মানুষ যেন তৈরি হয়, এটা শত শত, তার জন্য আমি কাজ করছি। এবং আমি জানি না যে কোন মানুষটা আমার এই মানে চাওয়াটাকে শেষমেশ ফিল আপ করবে। এই কারণে প্রত্যেকটা ট্রেনিংয়ে আমি যখন দাঁড়াই আমার অন্তরে মনে হয় যে ওই আমি যাকে প্রত্যাশা করছি আজ থেকে 20 বছর এই বুঝি এর মধ্যে আছে। ফলে প্রত্যেকটা ট্রেনিংকে আমি ততটা ভালোবেসে করি, ততটা দায়িত্বশীলতার সাথে করি। আজকের মাধ্যমে তাকে চেঞ্জ না করলে তো ওইটা আমি পাবো না। সো এইভাবে আমি নিজেকে নিজে উদ্দীপিত রাখি যে আমি তৈরি করছি ভবিষ্যতের সেই মানুষটাকে যে একদিন তার ঋণ শোধ করার জন্য হয়তো আমার কাছে আসবে। আমি জানি না এখন পর্যন্ত সেরকম কাউকে আমি তৈরি করতে পেরেছি কিনা বা আমার এই স্বপ্ন আদৌ সত্যি হবে কিনা। তবে যদি এটা আমার জীবনে ঘটে আমি খুশি হব, যে তাহলে আমার অর্জনটা একটু হলো সার্থক বলে আমি মনে করি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। চমৎকার স্বপ্ন, নান্দনিক স্বপ্ন। একেবারে সকালের লাল টকটকে সূর্য উঠবে এবং সারা পৃথিবী আলোকিত করবে, এমন স্বপ্ন প্রতিদিন আপনি দেখেন। আপনার কথা বলে আমি সেটি বুঝতে পারি যে প্রকৃতি অন্ধকার তাড়িয়ে আলো দিচ্ছে এবং সে আলোয় উদ্ভাসিত হচ্ছে একা না, পুরো পৃথিবী। এমন করে উদ্ভাসিত হোক। এবং শুরুতে যেটা বলছিলাম, আমারই ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর, সে কথা প্রমাণ আমার ধারণা আমার দর্শক পেয়ে গেছেন যে একজন বিক্রয় বন্ধু রাজীব শুধু নিজের ঘর না, অসংখ্য ঘর যেন নির্মাণ হয় এবং সেটি শৈল্পিক ঘর হয়, নান্দনিক ঘর হয়, সৎ ঘর হয় এবং নিষ্ঠার সাথে সেই কাজটি হয়। তো সেই কাজটি যারা এই অনুষ্ঠান দেখছেন তারা নিশ্চয়ই করে যাবেন। যে ক্ষেত্রে কাজ করছেন সেটি যদি আজকের এই বিক্রয় বন্ধু রাজীবের কথা অনুসরণে হয়, সে তার ওই ক্ষেত্রে সফল হবেন এবং হবেনই। আমরা সকলে সফল হব, সার্থক হব, সুন্দর পৃথিবী বিনির্মাণে প্রত্যেকে যার যতটুকু সক্ষমতা আছে তা দিয়ে আমরা আমাদের দায়িত্বটুকু পালন করব। আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা বৈঠকের পক্ষ থেকে আমাদের এই নান্দনিক আয়োজনে এসে এই আয়োজনকে আরও নান্দনিক করে তোলার জন্য এবং আপনার আলোর কিছুটা আমরা যে ভাগ পেলাম, ছড়িয়ে দেওয়ার সুযোগ পেলাম, এই জন্য বৈঠক আপনার কাছে কৃতজ্ঞ। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আগামী কোনো পর্বে আরও অন্য কোনো আলোকিত মানুষ নিয়ে হাজির হব। আমি হাসান মাহাদি। সে অবধি সকলে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, বৈঠকের সাথে থাকবেন।